বলছি যে এই দুটার মধ্যে আসলে বেসিক ডিফারেন্সটা কোথায় আছে। প্রোঅ্যাক্টিভ করতে গেলেও তো আমাকে প্রেডিক্ট করেই করতে হবে। আর কেউ? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা জাস্ট মুখে বলছিলাম যে এগুলা, সেগুলো তোমাদেরকে স্লাইডে দেখানো হয় নাই, তো স্লাইডে আমি একটু দেখা দিচ্ছি আবার করে। প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা কি, একটা রেগুলার বেসিস মেইনটেনেন্স, যেটার ক্ষেত্রে আমাদের একটা স্কেজুয়াল থাকবে, সেই স্কেজুয়ালটা মেইনটেইন করে আমি রেগুলার বেসিসে মেইনটেনেন্সটা করব। সেখানে যেভাবে দেওয়া থাকবে, যে ইন্টারভ্যালে দেওয়া থাকবে, সেভাবে আমরা মেইনটেনেন্স গুলাকে কমপ্লিট করব। তো প্রিভেন্টিভ মেইনটেনেন্স এর মধ্যে কি কি ধরনের মেইনটেনেন্স থাকে, যেমন ক্লিনিং করা, লুব্রিকেট করা, অয়েল চেঞ্জ করা, কোনো পার্টস কে অ্যাডজাস্ট করা, কোনো পার্টস কে রিপেয়ার করা, এই ধরনের কাজগুলো থাকে প্রিভেন্টিভ মেইনটেনেন্স এর ক্ষেত্রে। প্রেডিক্টিভ মেইনটেনেন্স এর কথা কি বলা হচ্ছে, এটাও এক ধরনের প্ল্যান মেইনটেনেন্স, বাট এখানে আমরা যদি কোনো কিছুকে প্রেডিক্ট করে তারপরে ডিসিশন নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ওই পার্টিকুলার জবটা বা পার্টিকুলার পার্টস তার এমন হতে হবে যে সে যাতে আমাদেরকে কিছু সিগন্যাল দেয়, যে সিগন্যালের বেসিসে বা যে ডিটেক্টেবল চেঞ্জের বেসিসে আমরা ওই পার্টসটাকে প্রেডিক্ট করতে পারবো যে এইটার মেইনটেনেন্স কখন করা দরকার। এবার আসছে প্রোঅ্যাক্টিভ মেইনটেনেন্স। প্রোঅ্যাক্টিভ মেইনটেনেন্স কে বলা হচ্ছে এটা কম্বিনেশন বা হাইব্রিড মেইনটেনেন্স। এটা কার কম্বিনেশন? প্রিভেন্টিভ এবং প্রেডিক্টিভের কম্বিনেশন। তো এই ক্ষেত্রেও যেহেতু আমরা বলতেছি যে এটা একটা প্রিভেন্টিভ এবং প্রেডিক্টিভের কম্বিনেশন, সো প্রেডিক্টিভের এরকম ছিল যে আমাদেরকে এটা আর্লি সিগন্যাল দিতে হবে, বা সেই চেঞ্জটা যেটা থাকবে সেটা ডিটেক্টেবল, আমাকে ডিটেক্ট করতে হবে যে হ্যাঁ এরকম একটা চেঞ্জ হচ্ছে, বুঝতে পারতেছি, সো এই ধরনের চেঞ্জ হলে আমাকে এই পার্টসটা চেঞ্জ করতে হয় তখন, বা এই ধরনের মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস করতে হয়। তো এখানেও সেম ভাবে আমার ওই পার্টিকুলার পার্টস যেটার জন্য বা যে অ্যাক্টিভিটিসটা আমরা করতে চাই, সেটার ক্ষেত্রে চেঞ্জ যেটা থাকবে সেটা যেন গ্রাজুয়ালি হয়। কোনো পার্টস হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেলে সেটার জন্য আমরা প্রেডিক্টিভও করতে পারবো না, প্রোঅ্যাক্টিভও করতে পারবো না। সেই পার্টসটার এমন হতে হবে যেন সেটা গ্রাজুয়ালি চেঞ্জ হয় বা গ্রাজুয়ালি সেটা ফেল হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো লেখা আছে, বলা হচ্ছে যে আমরা এই ধরনের কম্পোনেন্টস, সেই ধরনের কম্পোনেন্টস এর ক্ষেত্রে আমরা এটা করতে পারবো যেগুলো গ্রাজুয়ালি ফেল করবে, এবং প্রোঅ্যাক্টিভ মেইনটেনেন্স এর ক্ষেত্রে এটা ডু নট স্টপ দ্য প্রোডাকশন, প্রোডাকশনটাকে স্টপ করে না, বাট কোয়ালিটিটাকে ডেটোরিয়েট করে। তাহলে কোয়ালিটির স্বার্থে আমরা প্রোঅ্যাক্টিভ মেইনটেনেন্সটা করব, আর প্রেডিক্টিভ মেইনটেনেন্স যেটা হয় সেটা প্রোডাকশনের স্বার্থে। এবার হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেইনটেনেন্স গুলো সাধারণত কোন ধরনের পার্টস এর জন্য আমরা করি। এখানে লেখা আছে কিছু, দেখো মানে এক্সাম্পল, কার্ডের ওয়্যার যেটা থাকে, তারপরে হাফ ল্যাপ, টপ কম, নিডেল, কম্বারের, তারপরে তোমার কট, রিং ফ্রেমের, এগুলা জিনিস দেখা যায় যেগুলা তোমার ব্রেক ডাউন হয় না, বাট তার যে পারফরমেন্স কোয়ালিটিটা এটা পোর হয়ে যায়, তার ওয়ার্কিং কন্ডিশনটা আস্তে আস্তে পোর হয়। তো পোর হওয়ার ফলে দেখা যাচ্ছে কি যে কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করবে না, কিন্তু সে প্রোডাকশন হয়তোবা দিতে থাকবে। এটা গেল আমার প্রেডিক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ এর মধ্যে ডিফারেন্স। প্রেডিক্টিভ কি করবে, প্রোডাকশনটা যে হ্যাম্পার হচ্ছে সেটার কথা চিন্তা করে চেঞ্জ করবে, আর প্রোঅ্যাক্টিভটা করবে কি, প্রোডাকশন হয়তোবা হবে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট হবে না, তখন সে যে ডিসিশন নিয়ে ওই অ্যাক্টিভিটিসটা করতেছে, মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস, সেটাকে আমরা বলতেছি প্রোঅ্যাক্টিভ মেইনটেনেন্স। আচ্ছা, এবার আসো আমাদের মেইনটেনেন্স এর টাইপস এর ভিতরে আরো কিছু মেইনটেনেন্স এর কথা লেখা ছিল। আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম যে আমাদের মেজর যে মেইনটেনেন্স গুলো আমরা লাস্ট ক্লাসে বলে দিয়েছি। আজকে যে মেইনটেনেন্স গুলো আমরা দেখাবো এগুলো আসলে কোনো না কোনো ভাবে আগের ওই তিনটা মেইনটেনেন্স এর মধ্যে আসলে পড়ে যায়। যেরকম ইভালুয়েশন অফ মেইনটেনেন্স প্রোগ্রাম, এটা কি জিনিস? আমরা তো একটা মেইনটেনেন্স করছি, সেটা প্রেডিক্টিভ হোক, প্রিভেন্টিভ বা প্রোঅ্যাক্টিভ, বা বিভিন্ন জায়গায় বিভিন্নটা করতেছি। তো এই সব মেইনটেনেন্স গুলারই আমরা যখন মেইনটেনেন্স করি, কি করি, যে কি অ্যাক্টিভিটিস করলাম, সেই অ্যাক্টিভিটিস গুলা কি হলো সেটা একটা রেকর্ড রাখি। রেকর্ড রাখার পরে সেই রেকর্ডটা দেখে সেটাকে আমরা আবার অ্যানালাইসিস করে কোনো চেঞ্জ আনা লাগলে সেই চেঞ্জটা করি। আমরা যখন রেগুলার বেসিসে এই কাজটা করতেছি তখনই আমরা সেটাকে বলতেছি ইভালুয়েশন অফ মেইনটেনেন্স প্রোগ্রাম।
রেগুলার বেসিসে আমরা এই মেইনটেনেন্স করছি, রেকর্ড রাখছি, সেই রেকর্ডটাকে আবার অ্যানালাইসিস করে দেখছি যে আমাদের আইডেন্টিফিকেশনে যদি কোনো ইমপ্রুভমেন্ট আসে, সেই ইমপ্রুভমেন্টটাকে আমরা কি করতেছি, এক্সিকিউট করতেছি। সেটাই হলো ইভালুয়েশন অফ মেইনটেনেন্স প্রোগ্রাম। আচ্ছা, আরেকটা ছিল হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিসটা কি জিনিস? অ্যানালাইসিসটা হলো কি, যে এই যে আমরা ইভালুয়েশন অফ মেইনটেনেন্স প্রোগ্রামে কি করলাম, রেগুলার বেসিসে রেকর্ডটাকে অ্যানালাইসিস করে ইমপ্রুভমেন্ট লাগলে ইমপ্রুভমেন্ট করলাম। আর অ্যানালাইসিসটা বলতেছে যে না, আমাদের এখানে প্রতিদিন আমরা এই কাজ না করে অ্যানালাইসিসে যেটা হবে, একটা ইয়ার কমপ্লিট হয়ে গেলে কিংবা আফটার 2 ইয়ার্স, 1 বছর বা 2 বছর পরে টোটাল যে আমার মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটার সব রেকর্ড গুলাকে আমরা অ্যানালাইসিস করব। করার পরে ওভারঅল সিস্টেমটাকে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেই চেঞ্জ আমরা নিয়ে আসবো, বা কোথাও কোথাও যদি ইমপ্রুভমেন্টের দরকার হয় সেই ইমপ্রুভমেন্ট নিয়ে আসবো, বা যদি এরকম মনে হয় যে না, যা আছে সেটাই ঠিক আছে, সেই ডিসিশনটা নিব। এটাকে বলা হচ্ছে অ্যানালাইসিস। অ্যানালাইসিস এবং ইভালুয়েশন অফ মেইনটেনেন্স প্রোগ্রাম, এই দুটার মধ্যে সামান্য পার্থক্য আছে, সেটা হচ্ছে প্রসেস সেম। অ্যানালাইসিসে আমরা আফটার ইয়ার অথবা আফটার 2 ইয়ার্স এই কাজটা করছি, আর ইভালুয়েশন অফ মেইনটেনেন্স প্রোগ্রামে আমরা রেগুলার বেসিসে ওই কাজ করতেছি। আরেকটা হচ্ছে ছিল কি, কম্পিউটার ম্যানেজড মেইনটেনেন্স সিস্টেম। কম্পিউটার ম্যানেজড মেইনটেনেন্স সিস্টেম যেটা, এটা হলো আমরা যেই মেইনটেনেন্স গুলা করছি সেই মেইনটেনেন্স গুলার ভেতরে আমরা যদি কম্পিউটারাইজড কোনো কিছু রাখতে পারি তাহলে সেটাকে আমরা বলতেছি কম্পিউটার ম্যানেজড মেইনটেনেন্স সিস্টেম। এখানে আমি দুইটা জিনিস উল্লেখ করব, সেটা হলো কম্পিউটার ম্যানেজড মেইনটেনেন্স সিস্টেম বললেই হয়তো আমাদের মাথায় এটা মনে হতে পারে যে যেই মেইনটেনেন্সের কাজ আমরা করতেছি সেটা হয়তো বা কম্পিউটারাইজড ভাবে হবে, মানে আমার মেইনটেনেন্সের অ্যাক্টিভিটিস, ক্লিনিং করা বা হচ্ছে তোমার পার্টস চেঞ্জ করা, এগুলো হয়তো বা অটোমেটিক হবে। তো ব্যাপারটা এরকম না যে হচ্ছে এটাই হতে হবে, হলেই তখন আমরা সেটাকে কম্পিউটার ম্যানেজ মেইনটেনেন্স সিস্টেম বলবো। এটার পরিবর্তে এরকমও হতে পারে যে আমরা কোন ডিসিশনটা নিব যে এখন মেইনটেনেন্স করা লাগবে নাকি পরে করব, দ্যাট মিন্স প্রেডিকশন বা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেইনটেনেন্সের জন্য আমরা যে ডিসিশন নিব, এই ডিসিশনটাও যদি আমরা কম্পিউটারাইজড ওয়েতে নেই তাহলেও আমরা সেটাকে বলবো যে কম্পিউটার ম্যানেজড মেইনটেনেন্স সিস্টেম। সেটা কিরকম? আমরা যে বলতেছি যে আমাদের প্রেডিকশন করতে হবে, যে প্রেডিকশনটা আমরা কিসের বেসিসে করি, কোনো ডিটেক্টেবল চেঞ্জ থাকলে। যে আমি বলতেছি যে আমার কোনো একটা পার্টস যদি হচ্ছে তোমার 20% হয়ে যায় তাহলে আমার সেটা চেঞ্জ করতে হবে। এখন এটা 20% হয়ে গেল কিনা সেই জায়গায় যদি আমি কোনো একটা হচ্ছে তোমার এখানে মনিটর রেখে যদি সেখানে স্ক্যানের মাধ্যমে আমার ইমেজ প্রসেসিং করে আমাকে একটা যদি ডেটা দেয় যে হ্যাঁ এটা আমার এখন কি হয়েছে, 20% এটা ড্যামেজ হয়েছে, তোমাকে যখন রিপোর্টটা দিবে তখন তুমি সেটা দেখে কিন্তু ওইটা চেঞ্জ করে ফেলতে পারো। সেক্ষেত্রে কি হবে, আমাকে রেগুলার মেশিনে গিয়ে দেখতে হবে না যে কত পার্সেন্ট হলো বা কেমন হলো, জাস্ট কম্পিউটার তোমাকে এটা সিগন্যাল দিয়ে দিচ্ছে। বা অনেক মেশিনের পার্টস গুলো তো ম্যাক্সিমামই তোমার পার্টস গুলো হচ্ছে ভেতরে থাকে, যেটা বাহির থেকে আমরা দেখি না। তো ভেতরে যদি আমরা কোনো এরকম ধরনের ডিভাইস রাখতে পারি যেখান থেকে আমাকে হয়তোবা সিগন্যাল দিবে যে কোনোটা হয়তো ড্যামেজ হয়ে গেল বা হয়ে যাওয়ার পথে তোমাকে জানাচ্ছে যে হ্যাঁ এটা একটা অ্যালার্ম দিল বা কোনো একটা লাইট জ্বললো, সেখান থেকে তুমি আইডিয়া করে তারপরে সেটা চেঞ্জ করতেছি। এটাকে আমরা বলবো কম্পিউটার ম্যানেজড মেইনটেনেন্স সিস্টেম। তাহলে কম্পিউটার ম্যানেজ মেইনটেনেন্স সিস্টেম হতে হলে যে শুধু ওই টোটাল মেইনটেনেন্স ওয়ার্কটা অটোমেটিক হতে হবে এরকম কিন্তু নেসেসিটি নাই। তাহলে কম্পিউটার ম্যানেজ মেইনটেনেন্স সিস্টেমটা কি বোঝা গেছে? ইভালুয়েশন অফ মেইনটেনেন্স প্রোগ্রাম এবং অ্যানালাইসিস, এই দুইটা ডিফারেন্স বোঝা গেছে? জি ম্যাম। ওকে, এখন আমরা আসি আমাদের লাস্ট ক্লাসে যে তিনটা মেইনটেনেন্স দেখিয়েছিলাম সেগুলোর ডিটেইলে। প্রিভেন্টিভ মেইনটেনেন্স, আমরা কি বলেছিলাম? প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা হচ্ছে কি, যে কোনো কিছুর ব্রেকডাউন হওয়ার আগেই আমরা যাতে ব্রেকডাউন না হয় সেই জন্য যে অ্যাক্টিভিটিস গুলা করি সেগুলোকে বলা হয় প্রিভেন্টিভ মেইনটেনেন্স। এবং এই প্রিভেন্টিভ মেইনটেনেন্সের জন্য আমরা একটা স্কেডিউল তৈরি করি, সেই স্কেডিউল অনুযায়ী নির্দিষ্ট সময় পর পর আমরা সেই মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস গুলোকে কমপ্লিট করি।
তো সেই কারণে বলা হচ্ছে যে প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা হলো কি পিরিয়ডিক অথবা একটা টাইম বেসড মেইনটেনেন্স, এবং এটা কখন করা হয়? হোয়ার ফেইলিওর ক্যান নট বি ডিটেক্টেড ইন অ্যাডভান্স। ফেইলিওর যদি না হয়, ফেইলিওর হওয়ার আগেই আমরা এই অ্যাক্টিভিটিসটা বা এই মেইনটেনেন্সটা করি। আচ্ছা, আমরা যে স্কেডিউল করি, বললাম যে পিরিয়ডিক অর টাইম বেসড মেইনটেনেন্স, দ্যাট মিনস আমরা হচ্ছে যে মেইনটেনেন্স গুলো করি সেই মেইনটেনেন্স একটা নির্দিষ্ট সময় পর পর হয়। তো এই যে স্কেডিউলটা আমাকে তৈরি করতে হবে যে কত সময় পর পর এই মেইনটেনেন্সটা হবে, সেই স্কেডিউলটা আমরা কিভাবে করব সেটা তোমরা লাস্ট ক্লাসে বলছিলে যে আমাদের প্রিভিয়াস রেকর্ড থাকবে, সেই রেকর্ড অনুযায়ী আমি বুঝতে পারবো যে হ্যাঁ এটা কেমন হয়, এটার প্রকৃতি কেমন, সেই অনুযায়ী আমরা সেট করব। তো আমাদের মেইনটেনেন্সের যে গাইডলাইন থাকবে সেটা অনুযায়ী আমরা স্কেডিউলটা তৈরি করব। অথবা এরকম হতে পারে যে আমরা যার কাছ থেকে আসলে মেশিনটা কিনতেছি সেই ম্যানুফ্যাকচারার আমাকে কিছু গাইডলাইন দিবে বা রেকমেন্ডেশন দিবে, সেই রেকমেন্ডেশন অনুযায়ী আমরা এই স্কেডিউলটা তৈরি করব। আচ্ছা, এখন তোমাদের কাছ থেকে এই যে 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটা পয়েন্টের আমি ব্যাখ্যা নিব যে তোমরা আসলে এটাকে কিভাবে দেখতেছো। 4 নম্বর পয়েন্ট যেটা আছে, 4 নম্বর পয়েন্টটা একজন একটু ব্যাখ্যা করো তো, যে 4 নম্বর পয়েন্ট কি বললো, কে ব্যাখ্যা করবে? ব্যাখ্যা করবে হলো মার্জানা। মার্জানা বলো, the shorter the interval and the more detailed the service, the better the assurance we have against breakdown. এটা মানে কি? মার্জানা কি আছে? আর বলো। যাদেরকে ডাকবো পাবো না এদেরকে আমি অ্যাবসেন্ট করে দিব। শাহরিয়ার, হাসান, শরীফুল, বলো। 4 নম্বরটা, the shorter the interval and the more detailed the surface, the better the actions we have against breakdown. ম্যাম, এটা হইতেছে আমার যত আমি কম ইন্টারভালে আমি আমার এই মেশিন মেইনটেনেন্সটা করব তত কম আমাদের চান্স হবে যে আমাদের মেশিনটা ব্রেকডাউন হতে পারে। আরেকটা পয়েন্ট আছে, as more experience becomes available, the period may only be stretched to and some ওই পয়েন্টেরই দেখো আরেকটা তোমার আছে, পয়েন্ট তুমি মিস করে গেলে, যে মোর ডিটেইল সার্ভিসটা যদি মোর ডিটেইল হয়, এটার মানে কি যে আমরা যেটা বুঝলাম যে আমরা তো হচ্ছে বললাম যে একটা নির্দিষ্ট সময় পর পর এক একটা অ্যাক্টিভিটিস আমরা করতেছি। ধরো যে আমি যদি মেশিনটাকে কোনো একটা পার্টস চেঞ্জ করতে চাই, নিডেল আমি চেঞ্জ করতে চাই, বা আমার এরকম হতে পারে যে আমি হচ্ছে কটটাকে চেঞ্জ করতে চাই বা অ্যাপ্রন চেঞ্জ করতে চাই, কত বছর বা কত দিন বা কত সময় পর পর করবো। তো সেটা যদি হচ্ছে তোমার কম হয়, কম ইন্টারভ্যালে হয়, যেমন ক্লিনিং করতে চাচ্ছি প্রতিদিনের জায়গায় হয়তো আমি একদিনে 2 বার করে ক্লিনিং করব, এবং সেই ক্লিনিংটা যদি মোর ডিটেইল হয়, খুব ভালোভাবে আমি যদি ক্লিনিংটা করি, তাহলে হবে কি আমার ব্রেকডাউন হওয়ার যে চান্সেসটা থাকবে সেটা কমে যাবে। ওকে, এটা একটা গেল। এরপরে যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে কে বলবে? এর পয়েন্টটা বলবে 255, তানভীর জামান। 255 নাই, absent. 277 নাই, absent. Yes ma'am. আছে, কে আছে? Yes ma'am. 277 Hello ma'am.
জি ম্যাম। 277 হ্যাঁ 277 বলো যে এই যে বলো As more experience becomes available, the periods may be stressed and some items of work may be omitted to achieve maximum economy. মানে কি? ম্যাম এক্সপেরিয়েন্স জিনিসটা বুঝতে পারছি না ম্যাম এখানে। মানে ধরো যে যে এই মেইনটেনেন্স এর বিষয়ে স্কেজুয়ালটা তৈরি করে তার যখন হচ্ছে এক্সপেরিয়েন্স হয়ে যাবে তার নিজস্ব এক্সপেরিয়েন্সের বেসিসে সে কিছু ডিসিশন নিতে পারবে সেটা কি the periods may be stressed and some items of work may be omitted to achieve maximum economy আচ্ছা আমি আবার হচ্ছে তানজিমের কাছে যাই 269 ইয়েস ম্যাম। বলো তো এটা কি হবে As more experience তানজিম বাদ এবার বলবা হচ্ছে তোমার 121 121 absent 146 জিনিস হ্যাঁ বলো তো এটা কি হবে মিস প্রিভেন্টিভ মেইনটেনেন্স করতে করতে যদি অনেক দিন সময় হয়ে যায় মেইনটেনেন্স করার তখন হচ্ছে মিস বোঝা যাবে যে কোন পার্টস গুলোতে বেশি মেইনটেনেন্স লাগবে কোনগুলোতে কম মেইনটেনেন্স লাগবে তাই হচ্ছে যেগুলোতে কম প্রায়োরিটি ওইগুলো বাদ দিলেও চলবে তাই হচ্ছে মিস ইকোনমি সেভ করা যাবে আচ্ছা আমি ওর পয়েন্টটাকে আরেকটু এক্সপ্লেন করছি যে হচ্ছে ধরো যে আমরা যে মানে আমরা যে মেইনটেনেন্সটা করতেছি একটা মেশিনে তো করতে করতে দেখা যাবে একটা সময় মানে তুমি বুঝতে পারবা যে আমরা যে অ্যাক্টিভিটিস গুলো এই মেশিনে করতেছি কোনো কোনো অ্যাক্টিভিটিস হয়তো বা আছে যেটা আমার না করলেও চলবে তো সেটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো আবার হতে পারে যে তুমি হয়তো বা কি করতেছো যে একটা মেইনটেনেন্স তুমি 1 ঘন্টা পর পর করতেছো সেই 1 ঘন্টা পর পরের জায়গায় তুমি ওই মেইনটেনেন্সটা হয়তো বা 2 ঘন্টা পর পর করতে পারো তো এটাকে বলা হচ্ছে পিরিয়ড মে বি স্ট্রেসড তুমি তোমার এক্সপেরিয়েন্স থেকে বুঝতে পারতেছো যে হ্যাঁ এটা 1 ঘন্টা পর পর করা দরকার নাই 2 ঘন্টা পর পর করলেও আমরা সেম ধরনেরই হচ্ছে আসলে পাবো রেজাল্ট পাবো তো এটা করলে হবে কি যে তুমি যেহেতু তোমার এই যে মেইনটেনেন্সের ফ্রিকোয়েন্সি কমাই ফেললা যেটা 1 ঘন্টা পর পর ছিল সেটা 2 ঘন্টা পর পর করছো মানে কি তুমি এটাকে ফ্রিকোয়েন্সি হাফে নিয়ে চলে আসছো আবার কোনো একটা অ্যাক্টিভিটিস তুমি কমাই ফেললা তাহলে হবে কি যে তোমার এই যে কস্ট এটাকে ম্যাক্সিমাম করে ফেলতে পারবা বাট এখন একটু যদি আমরা জিনিসটা দেখি যে আমরা আগে যে পয়েন্টটাকে বললাম আর এখন যে পয়েন্টটা বললাম দুইটা কিন্তু কন্ট্রাডিক্টরি প্রথমে বলা হয়েছিল কি যে আমার যদি ইন্টারভেলকে আমি কমায় ফেলতে পারি ডিটেল সার্ভিস করি তাহলে আমার ব্রেকডাউনের পরিমাণটা কমে যাবে আবার এখন আবার বলতেছি বাট আমাদের ইকোনমির স্বার্থে আবার কি করতে হচ্ছে কোনো কোনো অ্যাক্টিভিটি যেটা দরকার নাই সেটা আমি হয়তো অমিট করতে পারছি বা আমার এই যে পিরিয়ড গ্যাপটা এটাকে স্ট্রেস করতে পারতেছি তো আমাদের এই দুইটার মধ্যে আসলে কোনটা আসলে ফিজিবল হবে বা কোনটা করা ওয়াইজ হবে দুইটার মধ্যে আমাদের জন্য ওয়াইজ ডিসিশন হবে যে আমরা যদি হচ্ছে তোমার লাস্টে যে পয়েন্টটা বললাম এটা করি কারণ কি যে আমি যখন এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছি আমি প্রথমে তো স্কেজুয়াল করছিলাম যে এরকম এরকম বাট সেটা আমার দরকার করতেছে না বাট ওটা করলে ভালো কিন্তু অতিরিক্ত করার ফলে দেখা যাচ্ছে যে হচ্ছে তোমার সময় নষ্ট হচ্ছে টাকা বেশি লাগতেছে আচ্ছা লাস্ট পয়েন্ট যেটা বলছে যে আমাদের যে ইন্টারভেলের কথা আমরা বললাম এই ইন্টারভেলটা আমরা এরকমও হতে পারে যে এটা ঘন্টা পর পর এটা একটা বছর পর পরও হতে পারে আবার এটা হতে পারে কোনো দিনের হিসাব নির্দিষ্ট দিন পর পর আচ্ছা এবার আসি তাহলে আমরা প্রিভেন্টিভ মেইনটেনেন্সের রিকোয়ারমেন্ট কোন কোন শর্ত মেনে চলে আমাদের প্রিভেন্টিভ মেইনটেনেন্স গুলো করতে হবে যখন আমি প্রিভেন্টিভ মেইনটেনেন্স করতে যাব তখন আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেটা হচ্ছে যখনই আমি কোনো মেইনটেনেন্স করতে যাই না কেন আমাকে কোন মেশিনের মেইনটেনেন্স করতে হবে সেই মেশিনগুলো আমাকে জানতে হবে প্রত্যেকটা মেশিনে আমাকে কি কি অ্যাক্টিভিটিস করতে হবে সেই জিনিসগুলোকে জানতে হবে আচ্ছা এখন যখন আমি জেনে গেলাম যে আমাকে কি কি মেশিন লাগবে কি কি অ্যাক্টিভিটিস করতে হবে এখন এই অ্যাক্টিভিটিস গুলোর জন্য আমার একটা ডিটেইলিং লাগবে দ্যাট মিন্স স্কেজুয়াল তৈরি করতে হবে সেই স্কেজুয়ালের মধ্যে কি কি থাকবে একটা স্কেজুয়াল যে রিপোর্ট আমি তৈরি করতেছি বা স্কেজুয়ালের যে কার্ড সেই কার্ডের মধ্যে কিছু ইনফরমেশন থাকে
সেই ইনফরমেশন গুলো কি কি, কোন মেশিনের জন্য আমরা স্কেজুয়াল তৈরি করতেছি সেই মেশিনের নাম থাকবে, কি কি ধরনের লেবার লাগবে ওই মেশিনে মেইনটেনেন্স করার জন্য সেটা লাগবে, কি কি ধরনের অ্যাক্টিভিটিস করতে হবে সেই অ্যাক্টিভিটিস এর ডিটেইলস থাকবে। আচ্ছা, এখন এই অ্যাক্টিভিটিস এর উপরেই ডিপেন্ড করে কোন ধরনের লেবার লাগবে। এখন তোমার মেশিনের মধ্যে ক্লিনিং আছে, তাহলে তোমার ক্লিনার লাগবে। তোমার মেশিনে কোনো পার্টস হয়তো বা চেঞ্জ করা লাগবে, অ্যাটাচ করা লাগবে, দ্যাট মিন্স তোমার হচ্ছে ফিটার লাগবে। তোমার মেশিনের মধ্যে তোমার এরকম থাকতে পারে যে হচ্ছে আমার কোনো হয়তো বা টেকনিক বা টোটাল প্ল্যানকে আমার চেঞ্জ করা লাগতে পারে, তো তোমার ফোরম্যান লাগবে। তো কি ধরনের অ্যাক্টিভিটি সেটার উপরে ডিপেন্ড করবে যে কি ধরনের লেবার তোমার দরকার হবে। সো লেবারের টাইপস থাকতে হবে কার্ডের মধ্যে, অ্যাক্টিভিটির নেচার থাকবে, কতটুকু সময় লাগবে এক একটা অ্যাক্টিভিটি করতে সেটা থাকতে হবে, কত সময় পর পর ওই অ্যাক্টিভিটি করবা সেটা থাকবে, এবং এছাড়াও যদি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন থাকে, কোনো কাজ হয়তো বা দেখতেছো যে মানে এটা মানে ক্রিটিক্যাল, বা কোনো কাজ করতে গিয়ে আমাদের হয়তো বা বেশি হচ্ছে তোমার প্রিকশন নেওয়া দরকার আছে, তো কোন কাজের জন্য কেমন ধরনের আমার সেফটি ইনস্ট্রাকশন ফলো করতে হবে সেই ইনফরমেশন গুলা দেওয়া থাকবে। আচ্ছা, এখন আসছে পার্সোনেল। আমরা এখানে বলছি যে আমাদের কি টাইপের লেবার লাগবে সেগুলা, কিন্তু কোন লেবার কোন কাজের জন্য থাকবে সেটাকেও অ্যাসাইন করে দিতে হবে। সেটার কথা বলা হচ্ছে যে পার্সোনেল গুলাকে আমরা অ্যাসাইন করতে হবে। কাজ করার সময় কাজগুলোর রেকর্ড রাখতে হবে, যে কি কি কাজ করতেছি, যা কাজ করছি সব রেকর্ড থাকতে হবে। লাস্ট ক্লাসে তোমাদেরকে একটা ফ্লো চার্টের মধ্যে বলা হয়েছিল যে রেকর্ড রাখতে হয়। ওকে, এরপরে আমি কাজ শুরু যে করব, কাজ শুরু করার আগে পারমিশন দরকার। যে অথরাইজ যে থাকবে সে হচ্ছে আমাকে অথরিটি দিবে যে হ্যাঁ এখন কাজ শুরু করো, তখন কাজটা শুরু করতে হবে। ওকে, তো এই গেল হচ্ছে মোটামুটি কয়েকটা রিকোয়ারমেন্ট, আরো বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে। এখন তোমাদের কাছে কোশ্চেনটা হলো যে এই যে মেইনটেনেন্স ডিপার্টমেন্ট, এক একটা তোমার টেক্সটাইল ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের সেকশন আছে, যেমন কাটিং সেকশন, তারপরে হচ্ছে গার্মেন্টস সেকশন ওভারঅল যদি চিন্তা করি, তারপরে তোমার হচ্ছে নিটিং সেকশন, ওয়েভিং সেকশন, ডাইং সেকশন, তো এরকম একটা মেইনটেনেন্স ডিপার্টমেন্ট আছে একটা। তো মেইনটেনেন্স এর যে কাজ, এটা কি আসলে মেইনটেনেন্স ডিপার্টমেন্টেই হয়? মেইনটেনেন্স হয় না। মেইনটেনেন্স এর কাজ কিন্তু আসলে মেশিন যেখানে যেখানে আছে সেখানেই হবে, কারণ মেশিন তো আর আমি আমার মেইনটেনেন্স ডিপার্টমেন্টে নিয়ে আসতে পারবো না। তো এই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে একটা ভালো লিয়াজও তৈরি করা দরকার মেইনটেনেন্স ডিপার্টমেন্টে। ওকে, এবার আসো হচ্ছে টেকনিক্যাল লাইব্রেরি বা ম্যানুয়াল। এটা মানে কি, আমরা যেই কাজগুলো করব সেই কাজের ডিটেইল থাকতে হবে। কাজগুলো তো আমরা করবো কি কি অ্যাক্টিভিটি সেটা আমরা স্কেজুয়াল কার্ডে দেখলাম। এখন এই কাজটা আমি কিভাবে করব সেটার ডিটেইলস থাকবে হচ্ছে আমার এই টেকনিক্যাল লাইব্রেরি বা ম্যানুয়ালের মধ্যে। যেমন ল্যাব ম্যানুয়াল থাকে, যে ল্যাব ম্যানুয়ালের মধ্যে একটা এক্সপেরিমেন্ট থাকে, সেই এক্সপেরিমেন্টের ডিটেইলস দেওয়া থাকে, সেরকম হচ্ছে এক একটা তোমার মেইনটেনেন্সের ডিটেইলস লাগবে। আচ্ছা, প্রত্যেকটা কাজের পরে তোমাকে ফিডব্যাক দিতে হবে তোমার ইমিডিয়েট যে আসছে তার কাছে, যে যখন যে কাজই করবে না কেন তার ইমিডিয়েট বসকে তাকে সেই ফিডব্যাকটা জানাতে হবে। এটা শুধুমাত্র মেইনটেনেন্সের জন্য না, যে কোনো জবের ক্ষেত্রে প্রত্যেক এমপ্লয়িকে তার ইমিডিয়েট বসের কাছে আসলে ফিডব্যাক জানাতে হয়। আচ্ছা, এবার হচ্ছে কস্ট কন্ট্রোল। এটাও হচ্ছে এটা রিকোয়ারমেন্ট যে একটা মেইনটেনেন্স আমরা বিভিন্ন ভাবে করতে পারি। প্রথম ক্লাসে আমরা কি দেখেছিলাম যে ব্রাশ দিয়েও আমরা ক্লিন করতে পারি, কম্প্রেসড এয়ার দিয়েও ক্লিন করতে পারি, তাই না? তো এখন কোনটা দিয়ে করলে আমার জন্য ভালো হবে, কোয়ালিটিটাও মেইনটেইন হবে, বা কস্টও কম হবে, সেই ব্যাপারগুলোকেও মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে কস্ট কন্ট্রোলের ব্যাপারে কি কি বলছে, লেবারের কস্ট কন্ট্রোল করতে পারি। দ্যাট মিন্স লেবার হয়তো কোথাও 2 জন দিছি, সেখানে হয়তো 2 জনের পরিবর্তে আমার কমও লাগতে পারে। তো সেগুলোকে ভালোভাবে আসলে দেখতে হবে যে কোন লেবারকে কোন কাজ দিচ্ছি, কতটুকু কাজ দিচ্ছি, সেই অনুযায়ী কস্টটাকে কন্ট্রোল করা যেতে পারে। আর হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট। ম্যাটেরিয়াল কস্ট মানে কি, মেইনটেনেন্স যখন আমরা করতে যাই বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইউজ করতে হয় মেইনটেনেন্সের জন্য, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, কনজিউমেবল ম্যাটেরিয়ালস ইউজ করতে হয়, তো সেগুলোর কস্ট মিনিমাইজ করা যেতে পারে। আরেকটা বলা হয়েছে কি, মোটিভেশন টু লেবার। লেবারকে মোটিভেট করেও আমরা কস্টকে কন্ট্রোল করতে পারি। এটা কিভাবে? মধ্যে ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়ানো। ওয়ার্কের এফিসিয়েন্সি বাড়াতে পারি। কিভাবে ওয়ার্ক এফিসিয়েন্সি বাড়াবো? ওটাকে মোটিভেট করা হলো যে হ্যাঁ আপনি যদি ভালোভাবে কাজ করেন, এরকম ভাবে কাজ হয়, তাহলে আপনাকে ইনসেনটিভ দেওয়া হবে।
বা এক্সট্রা কিছু তুমি পেমেন্ট করলাম, বা হতে পারে যে তুমি তাকে কি অ্যাপ্রিসিয়েট করবা। কোনো একটা অ্যানুয়াল প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে তুমি তাকে সবার মাঝখানে তাকে ডেকে নিয়ে বললা যে অমুক এরকম ভাবে ভালো কাজ করছে। অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে হতে পারে, দ্যাট মিনস ফিনান্সিয়াল কিছু হতে পারে, নন ফিনান্সিয়াল কিছু হতে পারে। সেটার মাধ্যমে মোটিভেট করেও আমরা আমাদের কাজ বাড়িয়ে কস্ট কমাতে পারবো। আরেকটা রিকোয়ারমেন্ট কোয়ালিটি অফ ওয়ার্ক, কাজের কোয়ালিটিটাকে এনশিওর করা। কোনো যদি স্পেয়ার পার্টস থাকে, সেই স্পেয়ার পার্টস গুলোকে ইন্সপেক্ট করা। যখন আমরা কিনতেছি সেই সময় ইন্সপেকশনের মাধ্যমে পারচেজ করা, যখন সেটিং করব তখনও দেখে শুনে সেটিং করা, আবার রেগুলার মেশিনে থাকাকালীন অবস্থায় চেক আপ করা যে হ্যাঁ এই স্পেয়ার পার্টসটা ঠিক আছে কিনা। তো সবকিছু হয়ে গেলে তারপরে কি আমরা কি করব, একটা কাজ যে হয়ে গেছে সেটা একটা রিপোর্ট তৈরি করব। সে কাজ হয়ে যাওয়ার রিপোর্টকে আবার কি করতে হবে, সেই রিপোর্ট গুলা এনালাইসিস করতে হবে, দেখতে হবে যে এখানে কোনো ইমপ্রুভমেন্টের অপশন আছে কিনা। কোনো জায়গায় যদি ইমপ্রুভমেন্ট করা যায় তাহলে ইমপ্রুভমেন্ট করতে হবে। তোমার মাইকের প্রবলেম তুমি এতক্ষণ পরে কেন বলতেছো? তোমাকে তো অনেক আগে জিজ্ঞেস করছি। তাহলে এই গেলে আমাদের প্রিভেন্টিভ মেইনটেনেন্সের রিকোয়ারমেন্ট। কি কি রিকোয়ারমেন্ট আমরা পেলাম আরেকবার একটু দেখে যাই। সেটা আমাদের মেশিন গুলা কি কি আছে, সেটা মেশিনের অ্যাক্টিভিটিস গুলা কি কি থাকবে সেগুলো লাগবে। অ্যাক্টিভিটিস অনুযায়ী আমাদের একটা স্কেজুয়াল তৈরি করতে হবে, কোন কাজ কোন পার্সোনেল বা ওয়ার্কার করবে সেটাকে ঠিক করতে হবে, রেকর্ড রাখতে হবে, ওয়ার্ক অর্ডার রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, অন্যান্য প্রোডাকশন টিমের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে, কাজের ডিটেইলস থাকতে হবে, ফিডব্যাক জানাতে হবে, কস্ট কন্ট্রোল করতে হবে, কোয়ালিটি এনশিওর করতে হবে, স্পেয়ার পার্টস যদি থাকে সেগুলোর ইন্সপেকশন করতে হবে, টোটাল কাজটা কমপ্লিট করে এটা রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টটাকে আবার অ্যানালাইসিস করে কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকলে সেই ইমপ্রুভমেন্ট করতে হবে ফিউচারের জন্য। তো এই প্রিভেন্টিভ মেইনটেনেন্সের জন্য আমরা এখানে যে রিকোয়ারমেন্ট এগুলো দেখলাম, এগুলো আসলে যে কোনো প্ল্যান্ট মেইনটেনেন্সের জন্যই প্রযোজ্য। তো এবার আসি আমাদের প্রিভেন্টিভ মেইনটেনেন্সের অ্যাডভান্টেজ। এখানে যে 4টা অ্যাডভান্টেজ দেওয়া আছে, তোমাদের মধ্যে থেকে 4 জন এই 4টাকে এক্সপ্লেইন করবা। এখানে নতুন করে বোঝানোর কিছু নাই। আচ্ছা, যারা অ্যাবসেন্ট হয়েছে তাদের মধ্যে থেকে আরেকবার কল করব। 138 ও অ্যাবসেন্ট। 142 ছিলা, 142 এবার বলো তো। 142 জি ম্যাম। হ্যাঁ, অ্যাডভান্টেজের ফার্স্ট যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা তুমি ব্যাখ্যা করো। ম্যাম পারবো না ম্যাম, ক্লাসে মনোযোগ ছিল না। ওকে, তার মানে তুমি হাফ প্রেজেন্ট। এরপরে আসো 140, তুমি তো অ্যাবসেন্টই আছো, এখন আসো কিনা। 140 অ্যাবসেন্ট। ম্যাম ওর বলে মাইকে প্রবলেম করতেছে। ওর মাইকে প্রবলেম করতেছে, দেখি মাইকে কি প্রবলেম করতেছে। 140 মাইকে প্রবলেম, চ্যাটে তো প্রবলেম নাই, চ্যাটের কোনো খোঁজ খবর নাই ওর। 144 আছে? জি ম্যাম। হ্যাঁ, 144 বলো তো প্রথম পয়েন্টটা। ঠিকভাবে বলতে পারবো না এটা। এটা সব থেকে ইজি একটা পয়েন্ট বলা হয়েছে কি যে প্রিভেনশন অফ মেজর রিপেয়ার। আমরা যদি প্রিভেন্টিভ মেইনটেনেন্স করি তাহলে কি প্রিভেনশন অফ মেজর রিপেয়ার, এটা একটা অ্যাডভান্টেজ।
কে বলতে পারবে একটু বলতো? আমরা যে রিপেয়ারটা আমরা যদি প্রিভেন্টিভ মেইনটেনেন্স করি তাহলে আমাদের বড় মানে মেজর কোনো রিপেয়ার হাত থেকে আমরা মানে বাঁচবো মানে হ্যাঁ, নিয়মিত that means আমরা যখন রেগুলার বেসিসে এই যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স গুলো করতেছি, হঠাৎ করে মেশিনটা ব্রেকডাউন হবে না, তখন মেজর কোনো রিপেয়ার আমাদেরকে করতে হবে না। এটাই হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এরপর হচ্ছে 255 তানভীরের কথা কি বলছে? ও যে হচ্ছে ওর চ্যাটে সমস্যা, না মাইকে সমস্যা। মার্জানা, এতক্ষণ পরে তোমার মাইকের প্রবলেম হচ্ছে। 255 এর হচ্ছে তোমার মাইকের প্রবলেম। আচ্ছা, ওর মাইকের প্রবলেম, এগুলো আদৌ প্রবলেম কিনা জানি না আমি। 277 প্রেজেন্ট আছে, 269 আছে, 121 ইয়েস ম্যাম 121 কোথায় ছিল এতক্ষণ? ম্যাম 151 ম্যাম 150 না, 129 121। তোমাদের কি 121 আছে নাকি? ম্যাম আমাদের তো 132 থেকে শুরু 129 ফুল রিয়াড আছে রিয়াড আছে, হ্যাঁ কেউ একজন আসছে বলতে দেখলাম তো। আচ্ছা নাই আসছে। আচ্ছা 151, তুমি সেকেন্ডটা বলো তো কি বলছে এটা? ম্যাম মানে করার জন্য ম্যাম ইমার্জেন্সিতে রিপেয়ার গুলো যাতে করা যায়, প্রিভেন্ট করা যায়। প্রিভেন্ট করা যায়। আগের পয়েন্টটার সাথে এখানে একটু হচ্ছে জাস্ট এক্সটেনশন আছে। আগে যেটা বলতে প্রোডাকশন যাতে রান করা, ওকে, প্রোডাকশন যাতে রান রাখা যায়। হ্যাঁ, গুড। তার মানে আমার বিজনেস যদি আমি ওপেন রাখতে চাই, বিজনেস মানে হচ্ছে আমার প্রোডাকশন, এই প্রোডাকশনটা যদি ওপেন রাখতে চাই তাহলে আমার যে মেজর যে রিপেয়ার গুলো আছে, এমার্জেন্সি রিপেয়ার, এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো। কারণ ইমার্জেন্সি রিপেয়ার করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার এটা। তো ওটা যদি আমরা হচ্ছে তোমার অফ রাখতে পারি তাহলে প্রোডাকশনটা তার থেকে বেশি সময় চলবে আর কি। আচ্ছা, থার্ড পয়েন্টটা বলবে, থার্ড পয়েন্ট কে বলবে? 61 কে বলো তো থার্ড পয়েন্টটা। add to the product life লাইফ cycle সাইকেল বাই রিডিউসিং ওয়্যার। এটা হচ্ছে যে প্রোডাক্টের লাইফ সাইকেলের উপরে মানে এই প্রোডাক্ট বলতে কোন প্রোডাক্ট বোঝানো হচ্ছে? মেশিন মানে মেশিনটার লাইফ সাইকেল বাড়াবে। আমরা যদি রেগুলার বেসিসে প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা করি তাহলে দেখা যাবে যে মেশিনটার যে মেজর রিপেয়ার এগুলোর দরকার পড়বে না, তখন প্রোডাক্টটার সার্ভিসটা অনেকদিন যাবত দিবে, সার্ভিসেবিলিটি বেড়ে যাবে। গুড। এরপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কে বলবে? 4 নম্বর পয়েন্ট বলবে হলো 132। 132 ইয়েস ম্যাম বলো তো 4 নম্বর পয়েন্টটা কি বলছে? ম্যাম পারবো না ম্যাম। আচ্ছা, না পারলে সমস্যা নাই, অন্য কেউ? ম্যাম মেশিনের যে এনার্জি কস্ট আছে এটাকে একদম লোয়েস্ট পসিবল রেটে রাখে। কিভাবে সেটা? ম্যাম আমরা যদি মেইনটেনেন্স করি, মেইনটেনেন্স করার ফলে হচ্ছে ম্যাম যে স্পেয়ার পার্টস গুলো আছে এগুলো ড্যামেজ কম হয় বা ড্যামেজ হওয়ার আগে আমরা বুঝতে পারি, যার কারণে কোনো ইরেগুলারিটিস আসে না, মানে আমরা দেখতে পাই না, এবং হচ্ছে এনার্জি কস্ট অনেক কম লাগে। এনার্জির সাথে এটা রিলেশন কি হবে? ম্যাম এফিশিয়েন্সি হাই থাকে। এফিসিয়েন্সি হাই থাকে। আর একটু ক্লিয়ার করো তো নোহান। ম্যাম প্রিভেন্টিভ মেইনটেনেন্স করলে মেশিনগুলোর এফিশিয়েন্সি একদম নতুন যেরকম ওইটার ক্লোজলি থাকে, যার কারণে এখানে ওয়েস্টেজ খুব কম হয়, যার কারণে এনার্জি আমার কস্টটা একবারে কম হয়। না, আমি এনার্জি কস্ট বলতে আসলে কি বলেছি? এখানে এনার্জিটা কি? ম্যাম মেশিন চালানোর যে এনার্জি লাগে। হ্যাঁ, ওই এনার্জিটা হচ্ছে আমার কম লাগতেছে কেন? কারণ মেইনটেনেন্স প্রবলেম হচ্ছে। আচ্ছা, যদি হচ্ছে মেশিনে প্রবলেম হয় তাহলে কি আসলে এনার্জি বেশি লাগবে? জি ম্যাম।
দ্যাট মিনস হচ্ছে আমার মেশিনটা যদি স্মুথ থাকে, সেই মেশিনটাকে রান করতে আমার যে এনার্জি লাগে তার থেকে বেশি এনার্জি লাগে যদি মেশিনের মধ্যে কোনো প্রবলেম থাকে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে প্রিভেন্টিভ মেইনটেনেন্সে যেহেতু আমি সবসময় এটাকে হচ্ছে তোমার তার যে ইনিশিয়াল যে অবস্থা ছিল সেরকম রাখার জন্য আমি মেইনটেনেন্স গুলো করি এবং সে তার ইফিসিয়েন্সি ভালো থাকে, দ্যাটস ওয়াই এনার্জি কস্টটা তখন আমরা কমে রাখতে পারি। তো এই গেল হচ্ছে আমাদের প্রিভেন্টিভ মেইনটেনেন্সের 4টা অ্যাডভান্টেজ। এখানে আমরা আরো 4টা ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি। তো এই ডিসঅ্যাডভান্টেজ গুলা অন্য কেউ হচ্ছে এক্সপ্লেন করো, কে বলবে? 149 ফার্স্ট যে পয়েন্টটা, ফার্স্ট পয়েন্টে বলো তো, হাই মডারেট মেইনটেনেন্স কস্ট। কিভাবে প্রিভেন্টিভ মেইনটেনেন্সের কস্ট বেশি বলতেছে? ম্যাম এটা ঠিক মতো বলতে পারবো না, আমার ধারণা নাই এই সম্পর্কে। ধারণা করো কেন বলা হচ্ছে যে হাই মডারেট মেইনটেনেন্স কস্ট? ম্যাম এটার মেইনটেনেন্সের যে ইন্টারভাল অনেক কম হবে, জন্য আমাদের প্রত্যেকবার যে মেইনটেইন করতে হবে এটার জন্য আমাদের কস্টটা একটু হাইলি, একদম হাই না কিন্তু মডারেট। হাই না, হাইলি মডারেট। আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে যে আমরা দেখো প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা কি জিনিস। প্রিভেন্টিভ মেইনটেনেন্স হচ্ছে আমাদেরকে স্কেজুয়াল করা থাকে, সেই স্কেজুয়াল অনুযায়ী কিন্তু আমরা কাজগুলো করতেছি সবসময়, স্কেজুয়ালের বাইরে যাচ্ছি না। যে মানুষ থাকে না ঘাটতেরা মানুষ, গোড়া টাইপের, মনে করো যে যত ধরনের কিছুই হোক না কেন সবকিছু উলটপালট হয়ে গেল, তার যেই কথা সেই কথাই সে থাকে, সিচুয়েশনের সাথে সে চেঞ্জ হয় না। তো এই প্রিভেন্টিভ মেইনটেনেন্সটা হচ্ছে এরকম, এটা স্কেজুয়াল করা আছে, সেই স্কেজুয়াল অনুযায়ী সে কাজ করতে থাকবে। তো যেই ফ্রিকোয়েন্সিতে করার কথা ছিল সেইভাবেই করবে, হয়তো সেই ফ্রিকোয়েন্সি আমি কমাতেও পারি বা বাড়ানোরও দরকার করতে পারে। তো যেহেতু একই ধরনের মেইনটেনেন্স একটা নির্দিষ্ট ইন্টারভেলে আমরা বারবার করে করতেছি, তো মেইনটেনেন্সের ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস বেড়ে যায়, অনেক মেইনটেনেন্স করতে হয়, এই জন্যই হচ্ছে মেইনটেনেন্সের খরচ বেড়ে যায়, খরচটা বেড়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট কে বলবে? 2 নম্বর পয়েন্ট বলবে হলো 153। ম্যাম প্রয়োজনের তুলনায় বেশি মেইনটেনেন্স যদি করা হয় তাহলে সেক্ষেত্রে সঠিকটার চেয়ে মানে বেশি প্রবলেম লক্ষ্য করা যেতে পারে। আচ্ছা, অতিরিক্ত যদি মেইনটেনেন্স করা হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের হলো মেইনটেনেন্সের ফলে আমরা সবসময় যে আসলে পজিটিভলি কিছু পাবো সেটা নাও হতে পারে। এক্সেস মেইনটেনেন্সের কারণে দেখা যাচ্ছে যে তোমার পার্টসের মধ্যে প্রবলেম হচ্ছে, পার্টসটা হয়তো ওয়্যার বেশি হয়ে যাচ্ছে। থার্ড ওয়ান কে বলবে? 165। জি ম্যাম। 3 নাম্বারটা বলো তো। ম্যাম এটা বুঝতে পারতেছি না। অন্য একজন বলো। ম্যাম এটা আমি যে রেপিটেটিভলি রিপেয়ার করতেছি, মানে এটা মধ্যে বলতেছে না যে আমাদের যে একটাই পার্ট আমার এখানে যে ব্রেকডাউনে আমরা তো কোনো কজ আমরা জানি না, তো আমরা কজ ছাড়াই আমরা একটা জিনিসটাকে আমরা বারবার রিপেয়ার করতেছি। হ্যাঁ, কারণ দেখো আমরা একই কাজই বারবার করতেছি, কিন্তু এই প্রিভেন্টিভ মেইনটেনেন্সের ম্যাক্সিমাম কেসে যেটা হয় বা যেটা তোমার নর্মাল যে হিস্টোরিক্যাল ডেটার বেসিসে আমরা হচ্ছে এই স্কেজুয়ালগুলো তৈরি করি, তো সেই অনুযায়ী আমরা কাজ করতেছি। কিন্তু মেশিনের এখন কি সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আসলে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। আমি আগের রেকর্ড থেকে তো ট্রিটমেন্ট যদি করতে চাই, সবসময় হয় না যে নতুন কোনো প্রবলেম হয়তো অ্যারাইজ করতে পারে, তো সেই কারণটা না জেনেই আমি বারবার করে আগে যা করা ছিল সেগুলো আমি করতে থাকবো। করার ফলে হতে পারে যে তোমার হয়তো এক্সেস করে ফেলতেছি বা যেটা দরকার সেটা করতেছি না। আচ্ছা, লাস্ট পয়েন্ট বলবে কে? লাস্ট পয়েন্ট বলবে হলো 178। তোমার কথা বোঝা যাচ্ছে না। রাইসা বলো। রাইসা 184।
177 ম্যাম বেশি বেশি মেইনটেনেন্সের জন্য আমাদের প্রোডাকশন লস হবে। বেশি বেশি মেইনটেনেন্স করা হচ্ছে। মেইনটেনেন্স যখন আমরা করতেছি তখন মেশিনটা আমার স্টপ থাকছে, নন প্রোডাক্টিভ টাইম বেড়ে গেছে। নন প্রোডাক্টিভ টাইম বাড়লে প্রোডাকশন লস হবে। তো এই হচ্ছে আমাদের আজকের টোটাল পড়ার টপিক। আমরা নেক্সট ক্লাসে প্রেডিক্টিভে যাব, আজকে আর প্রেডিক্টিভে যাব না। নেক্সট ক্লাসে আমরা প্রেডিক্টিভ মেইনটেনেন্স দেখব। বেশ কিছু পয়েন্টস আছে, তোমরা প্রেডিক্টিভ মেইনটেনেন্সটা একবার একটু দেখবা নেক্সট ক্লাসের আগে। আমরা নেক্সট ক্লাসে এই মেইনটেনেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের প্রথম পার্টটা শেষ করব, এরপরে আমরা প্ল্যানিং স্কেজুয়ালিং শুরু করব। আচ্ছা আরিফ, আরিফ বলো তো জি ম্যাম। প্রেডিক্টিভ আর প্রোঅ্যাক্টিভ এই দুটোর মধ্যে পার্থক্য কি, মেইন পার্থক্য? প্রেডিক্টিভ আর ওয়ার্কিং মেইন পার্থক্য ম্যাম, প্রেডিক্টটা হলো ম্যাম ওরা আগে থেকে প্রেডিক্ট করে যে এই সমস্যাগুলো হতে পারে মেশিনে, এই সমস্যা বা কোনো একটা নির্দিষ্ট সমস্যা হতে পারে, প্রেডিক্ট করে। আর প্রোঅ্যাক্টিভ বলবো ম্যাম, প্রোঅ্যাক্টিভ কি? প্রোঅ্যাক্টিভ তো হচ্ছে তোমার প্রিভেন্টিভ আর প্রেডিক্টিভেরই কম্বিনেশন। ম্যাম প্রোঅ্যাক্টিভটা মনে নাই ঠিক। আজকে শুরুতে তো আবার এই একটা কথাই বললাম, এটার মধ্যে কিন্তু তোমাদের হচ্ছে মেইন কনফিউশনটা হয়, যেন বারবার করে আমি একই জিনিস বলতেছি। কে বলবে শরীফ ছাড়া? ম্যাম প্রেডিক্টিভ হচ্ছে ম্যাম আমরা প্রোডাকশনের পারপোসে মেইনটেনেন্সটা করে থাকি, আর প্রোঅ্যাক্টিভ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের পারপোসে। কোয়ালিটির স্বার্থে। কে বললো? শফি। আচ্ছা এক্সাম্পল দিয়ে দাও সাফু। আর ইয়ে বলো তো, এক্সাম্পল দিয়ে বলো তো। ম্যাম আমরা হচ্ছে যে প্রেডিক্টিভ মেইনটেনেন্স করে যখন আমাদের প্রোডাকশন কমে যায় বা কমে যাওয়ার সম্ভাবনা আছে এটা বুঝতে পারি, কোনো পার্টস আমাদের তাদেরকে রিড করার ওয়ে দেয়, তখন আমরা এটা বুঝে সেটা আগে মেইনটেনেন্স করি সেই স্পেয়ার একটা পার্টস। এক্সাম্পল দাও যে কোন পার্টসের জন্য আমরা তাহলে প্রোঅ্যাক্টিভ করব। ম্যাম যেমন হচ্ছে কম্বার মেশিনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ওটার যেগুলো নিব আছে বা হচ্ছে যে ওয়্যার যেগুলো আছে কম্বিং করে, এগুলো হচ্ছে আমরা চেঞ্জ আগের থেকে যদি করি তাহলে আমরা হচ্ছে এফিশিয়েন্ট প্রোডাকশন পাবো। আচ্ছা রাহাত বিনতে না 171। ম্যাডাম তুমি প্রিভেন্টিভ আর প্রেডিক্টিভের মধ্যে একটা ডিফারেন্স বলো তো। প্রোটেক্টিভ মেইনটেনেন্স, প্রিভেন্টিভ আর হচ্ছে প্রেডিক্টিভ এই দুটার মধ্যে একটা পার্থক্য বলো। আমার কোশ্চেনটা কি বুঝতে পেরেছো? আচ্ছা আমি জি ম্যাম। হ্যাঁ 149 জি ম্যাম বলেন। 161 অ্যাটেন্ডেন্স রোল কল করছি। হ্যাঁ ইয়েস ম্যাম। প্রেজেন্ট ম্যাম 149 ম্যাম আছে। হ্যাঁ 61 আছে। 255 ওটা হচ্ছে তোমার মাইকে প্রবলেম। 269 Yes, ma'am. 277 Yes, ma'am. और नाम की 277 जी मैम। नाम की मैम CM 5। সিয়াম বলো তো প্রিভেন্টিভ আর প্রেডিক্টিভের মধ্যে পার্থক্য কি? ম্যাম প্রিভেন্টিভ হচ্ছে ম্যাম একটা স্কেডিউল ওয়াইজ মানে মেইনটেনেন্সটা করা হয় রেগুলার বেসিসে, আর
প্রেডিক্টিভে ম্যাম হচ্ছে কোনো মানে যখন কোনো মেশিন কোনো সিগন্যাল দেয় আর কি। মানে কন্ডিশন, তাই তো, কন্ডিশন বুঝে, তাই তো। জি ম্যাম। এটাকে 153 কে 153 আইডি 153, তুমি এটাকে আরেকটু হচ্ছে স্পেসিফিক ভাবে বলো তো, যে একটা তো কন্ডিশন বেস, তাহলে আরেকটা কি বেস? রেগুলার বেস। রেগুলার বেসড, আরেকটু সুন্দরভাবে। কোয়ালিটি বেস। না, প্রেডিক্টিভটাও তো আমরা রেগুলারই করতে পারি। এটা কন্ডিশনের বেসিসে, মেশিনের কন্ডিশন বেসিসে করতেছে, আর একটা হচ্ছে আমাদের আগে থেকে স্কেজুল করা থাকতেছে সময়, টাইম বেসড। হ্যাঁ, টাইম বেসড। ওকে, আমি রোল কল কন্টিনিউ করছি। 132, ইয়েস ম্যাম। 121 অ্যাবসেন্ট, 138 ওর মাইকের সমস্যা, 140 অ্যাবসেন্ট, 142 হাফ প্রেজেন্ট, প্রেজেন্ট ম্যাম। 146, প্রেজেন্ট ম্যাম। 149, প্রেজেন্ট ম্যাম। 151, প্রেজেন্ট ম্যাম। 154, প্রেজেন্ট ম্যাম। 155। ম্যাম 152 আসছে ম্যাম। হ্যাঁ, তোমাকে ডাকবো পরে। 156, ইয়েস ম্যাম। 159, 159 absent, 165, ইয়েস ম্যাম। 169, 171, 172, Yes, ma'am. 178, ইয়েস 181, ম্যাম। 181, ইয়েস ম্যাম। 157, ইয়েস ম্যাম। 182, 167, ইয়েস মিস। 144, 144 ছিল তো, 184 আছে, 139, ইয়েস ম্যাম। 177, ইয়েস ম্যাম। 164, ইয়েস ম্যাম। 179, ইয়েস ম্যাম। 152। প্রেজেন্ট ম্যাম। এটা বাইরে আর কেউ আছে? ম্যাম 153। ম্যাম 183। 153 তো আছে। দিস চ্যাট বক্স অনেকজন দিছে। হ্যাঁ, 183। জি ম্যাম। চ্যাট বক্সে